স্যার আসসালামু আলাইকুম। শুনলাম আপনি নাকি আমারে ডাকছেন স্যার। ওয়ালাইকুম সালাম হামিদ সাহেব, বসেন, আপনার সাথে জরুরি আলোচনা করার আছে। বলেন স্যার, কি জন্য ডাইকা পাঠাইছেন আমারে? শোনেন হামিদ সাহেব, দেশের রাজনীতির পরিস্থিতি কিন্তু মোটেও ভালো না। শামসু নতুন দল গঠন করার পর থেকে পরিস্থিতি সব কিছু আমাদের কিন্তু অনুকূলের বাইরে চলে গিয়েছে। তাই এখন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানতা অবলম্বন করে নিতে হইব। এই জায়গায় কোনো রকমের কোনো ভুল যেন না হয় আমাদের দ্বারা। একটা ভুল হলেই কিন্তু আমাদেরকে নিয়ে এটাই অনেক বড় একটা ইস্যু তৈরি করে ফেলবে। এখন কিন্তু শামসুর সেই সাপোর্ট আমাদের কাছে নাই। যে কোনো সময় জনতা পার্টি থেকে সেলিম স্যারকেও বহিষ্কার করে দিতে পারে। তাই যা করার আমাদেরকে সাবধানতা অবলম্বন করেই করতে হবে। হ্যাঁ স্যার, তা তো অবশ্যই। এই বিষয়ে শামসু স্যার অনেক আগে আমারে নিউজ দিছে যে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে। সোমনাথ সেনাই স্যার, আমি এই বিষয়ে সম্পূর্ণ সজাগ আছি। আমি যেই জায়গায় যেই কাজ করি না কেন, কেউই আমার কোনো রকম কোনো ভুল ত্রুটি খুঁজে বের করতে পারবে না। এ ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। আমার জন্য আপনাদেরকে আপাতত কোনো ঝামেলায় পড়তে হইব না। আমি গভীর নিরীক্ষণে কাজগুলো কইরা যাইতেছি। শুধু কিছুদিন অপেক্ষা করেন। শামসু স্যারের শত্রুগুলোকে কিভাবে জনসম্মুখে নিয়ে আসি শুধু দেখতে থাকবেন। হ্যাঁ হামিদ সাহেব, সেইটাই। এখন আমরা যে কয়দিনই এই চেয়ারে বসে থাকি না কেন, সেই কয়দিনের ভিতরেই শামসুর যত গোপন শত্রু আছে সবাইকে খুঁজে বের করে তারপর এখান থেকে সরতে হইব, যাতে করে পরবর্তীতে আমরা এই দায়িত্বে না থাকলেও শামসুর কোনো রকম কোনো ঝামেলা না হয়। আর আমরা কিন্তু এখন পুরোপুরি নিশ্চিত যে শামসুর উপর হামলা করছিল তরিকুল। তাই এখন আমাদেরকে ওর পিছনে আর কে কে জড়িত আছে সেইটা খুঁজা বের করতে পারলেই আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আপনি কিন্তু তরিকুলের উপর খুব ভালোভাবে নজর রাখবেন। স্যার, এখন তো আমি সেই বিষয়টা নিয়েই কাজ করে যাইতেছি। আপনি কোনো টেনশনই করবেন না। তরিকুলের পিছনে এমনভাবে আমি লোক সেট করে রাখছি যে ওই যেখানেই যখন যেই পদক্ষেপ বা যার সাথেই দেখা করুক না কেন, সেই বিষয়ে 100% আমার কাছে রিপোর্ট চলে আসবো। তরিকুলের এখন আর আমার চোখ ফাঁকি দিয়ে কোনো কিছু করার মতো সুযোগ নেই। ওর পিছনে কে কে জড়িত আছে সেটা আমি খুব শীঘ্রই বের করে নিয়ে আসবো। আমি যদি একবার কারো দিকে নজর দেয়, তারে ধ্বংস না করা পর্যন্ত থামে না। যে এ ব্যাপারে অনেক আগে থেকেই আপনি খুব ভালো করে জানেন। হ্যাঁ, সেটা জানি বলেই তো শামসু তোমারে চট্টগ্রাম পুলিশ ট্রেনিং সেন্টার থেকে নিয়ে আইসা এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাইছে। কারণ শামসুর দৃঢ় বিশ্বাস আছে যে তুমি পারবে এই ঘটনাগুলো রহস্য উন্মোচন করার জন্য। প্রশাসনের ভিতরে এখন কেউ তো আর সেই রকম বিশ্বাসযোগ্য লোক নাই। তাই আমাদেরকেই সব কিছু নিজের হাতেই হ্যান্ডেল করতে হইব। আপনি এখন যান আমির সাহেব।
সেলিম স্যার সারা দেশের এসপিদেরকে নিয়ে মিটিং ডাকছে, সেইখানে আমার উপস্থিত থাকতে হবে। আর কোনো জায়গায় যদি কোনো রকমের ঝামেলা হয় সঙ্গে সঙ্গে বিষয়টা আমারে জানাবেন। জোটেন তাহলে এখন। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে মানিক যে, দাঁড়াই রইলে কেন? বসো মানিক। তা ডাক্তার সাহেব, রমজান তো এখন মোটামুটি অনেকটাই সুস্থ। তা ওরে এইখান থেকে কবে রিলিজ দিব? এদেরকে অত কথাবার্তা কোনো কিছুই তো আমি বুঝি না। আপনি তো ওনাদের লগে আছেন, তা রমজানের বিষয়ে ওনারা কি কোনো কিছু বলে না? রমজান রে দেখা তো এখন পুরোপুরি প্রায় সুস্থই লাগে। এখন ওরে দেশে নিয়ে যাওয়ার মতো কি কোনো রকম কোনো ব্যবস্থা করা যায় না? এইভাবে এই জায়গায় আর কতদিন ওরে নিয়ে থাকবো? শোনো মানিক, রমজানকে এখন সুস্থ দেখালে কি হইব? ওর অনেক বড় একটা অপারেশন হয়েছে, এখনই ওরে এইখান থেকে নেওয়া যাইব না। আমি এইখানকার প্রধান ডাক্তারের সাথে আলোচনা করছি, ওনারাও আরও সপ্তাহখানিক ওরে এই জায়গায় পর্যবেক্ষণে রাখবে, তারপর ওরে রিলিজ দিবে। আসলে অনেক বড় একটা অপারেশন হয়েছে তোর, এটা খুবই ক্রিটিক্যাল একটা অপারেশন। এই অপারেশন থেকে শতকরা 2-1 জন রুগী বাঁচতে পারে। সেই জায়গায় রমজানের ভাগ্য অনেকটাই ভালো, সেই জন্যই এ যাত্রায় আমরা ওরে এই জায়গা থেকে বাঁচাইতে পারছি। তাছাড়া আমারও তো অনেক কাজই আছে, আমারও যাইতে হবে। হ ডাক্তার সাহেব, আমরা সকলে তো আশা ছেড়ে দিয়েছিলাম, তারপরেও আল্লাহর রহমতে রমজানকে এখন সুস্থতা দেখতে পারতেছি। কখনোই ভাবি নাই যে ওরে এই জায়গা থেকে জীবিত নিয়ে যেতে পারবো। এসবই হয়েছে সাধারণ মানুষের দোয়া এবং তাদের ভালোবাসার জন্য। আসলে রমজান এরকম সন্ত্রাসী বেশ ধরা থাকলে কি হইব? সাধারণ মানুষের কোনো বিপদ আপদ দেখলে ওই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, ঠিকই প্রত্যেকের বিপদ আপদের জন্য ঝাঁপিয়ে পড়ে। উস্তাদও রমজানকে খুবই পছন্দ করে, সেই জন্যই তো রমজানের জন্য এত কিছু করলো উস্তাদ। হ মানিক, শামসু ভাইয়ের সাথে যেহেতু থাকে সেহেতু ওর চরিত্র তো তোমাদের মতোই হইব, সেটা আমি বুঝতে পারছি। আর শামসু ভাইকে আমি ব্যক্তিগতভাবে অনেকটাই সম্মান করি, যার কারণে তো সব কিছু ফালাই টালাইয়া শামসু ভাইয়ের কথায় সরাসরি চলে আসলাম এই সিঙ্গাপুরে। দেশে আমার অনেক রুগী, অনেক কাজই পড়ে আছে, 2-2টা ক্লিনিক চালাই আমি। এগুলোর ভিতর যে কি প্যারায় থাকতে হয় সেটা তো তোমাদেরকে বইলা বুঝাতে পারবো না। যার কারণেই শামসু ভাইয়ের জন্য শুধুমাত্র আমি এই জায়গায় আইছি। আর এই জায়গার চিকিৎসাও সবচাইতে ভালো। যাই হোক ডাক্তার সাহেব, আপনিও রমজানের জন্য অনেক কিছু করছেন, এই জন্য আমরাও আপনার কাছে সারা জীবনই ঋণী থাকব। আপনি যদি রমজানের পাশে থাইকা আমাদেরকে সাহায্য না করতেন তাহলে হয়তোবা রমজানকে আমরা বাঁচাতেই পারতাম না। আপনারও এই জায়গায় অনেক বড় ভূমিকা আছে। এইগুলো কিছু না মানিক, ধন্যবাদ দেওয়ার এই জায়গায় কোনো কিছু নাই। আমি একজন ডাক্তার, রুগীর সেবা করাই আমার প্রধান কাজ। তার মধ্যে এ হচ্ছে শামসুর ছোট ভাই। শামসু ভাইয়ের দ্বারা
এক সময় আমার অনেকটাই উপকার হয়েছিল। সেই জন্য শামসু ভাইয়ের জন্য কোনো কিছু করতে পারলে নিজের কাছেই অনেকটা ভালো লাগে। আর ব্যক্তিগতভাবে শামসু ভাই তো খুবই চমৎকার মনের একজন মানুষ। ওনার মতো মানুষের জন্য কিছু করা মানে নিজেকে নিয়ে গর্ববোধ করা। শামসু ভাই নতুন দল গঠন করলো, সংবাদে শুনতে পারলাম। আশা করি আগামীতে এই দলই ক্ষমতায় বসবে। কেউ আর শামসু ভাইকে আটকাতে পারবে না। যাই হোক ডাক্তার সাহেব, আপনারা দোয়া করেন শামসু ভাই যে পদক্ষেপ নেওয়ার জন্য এই নতুন দল গঠন করলো, আশা করি সেই দল যেন সামনে আলোর মুখ দেখতে পারে। আমাদের দেশের প্রায় রাজনীতিবিদরা তো রাজনীতিকে একটা ব্যবসা হিসাবে নিয়ে নিয়েছে। তারা জনগণের সেবা কি করে করবে, নিজেদের পকেট গোছাতেই ব্যস্ত থাকে। দেশের প্রত্যেকটা শীর্ষ নেতাদের বাইরে দেখবেন কয়েকটা বাড়ি ঠিকই গঠন করা আছে, কি অথচ দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এইগুলো বন্ধ করার জন্যই মূলত শামসু ভাই এই নতুন দলটা গঠন করছে। আপনারা দোয়া করেন। এইটা কোনো কথা হইল মাস্টার? কথা নাই বার্তা নাই, হঠাৎ করে বগুড়ার কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিল। কোনো কিছুই তো করতে পারলাম না। শামসু এইদিকে আমাদেরকে কত কাজ দিয়া রাখছিল। কমিটিটা যদি আর কয়েকটা দিন বহাল থাকতো তাহলে তো সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে পড়তে পারতাম। আমাদেরই বোকামি হয়েছে মাস্টার। আগে আমাদের এই জিনিসটা বোঝা উচিত ছিল যে বগুড়ার কমিটি যে কোনো সময় বিলুপ্ত ঘোষণা করতে পারে। তাই আমাদের ওই 2-3 দিন সময় নষ্ট করা একেবারেই উচিত হয় নাই। শুরু থেকে আমাদের এই পদক্ষেপগুলো হাতে নেওয়া উচিত ছিল, তাহলে আর এইরকম হতো না। আসলে হাবিব ভাই, আপনি ঠিকই বলছেন। আমাদের সেই সময় বোঝা উচিত ছিল যে বগুড়ার কমিটি যে কোনো সময় বিলুপ্ত হয়ে যাইব। তাই আমাদের আগের থেকেই কাজগুলো করা লাগছিল। কিন্তু এত তাড়াতাড়ি যে কমিটিটা বিলুপ্ত ঘোষণা করে ফেলাইব সেটা তো ধারণাই করছিলাম না। কোনো কিছুই গুছিয়ে ওঠার আগেই ওরা যে এইভাবে নোটিশটা প্রদান করবে সেটা যদি গুণাক্ষরেও কোনোভাবে টের পাইতাম তাহলে কি আর এত দেরি করতাম এই কমিটিগুলো নিয়ে? এখন তো সেই পুরনো কমিটিগুলোই বহাল থাকবে। কি যে করি, মাথা পুরোটাই নষ্ট হয়ে গেল হাবিব ভাই। এখন আর মাথা নষ্ট হইলেই বা কি করার আছে? এখন তো আর আমাদের হাতে কোনো অপশনই নাই। যেহেতু কমিটিটা বিলুপ্ত হয়ে গেছে তাই এখন সব কিছু মাইনে নিতেই হইব। এখন আর আমাদের হাতে কোনো কিছুই করার নাই। শামসু আর জনতা পার্টিতে আমাদের কমিটি যে টিকিয়ে রাখবে সেই ক্ষমতাও নাই। আমি শুধু চিন্তা করতেছি, হাবিব, শফিক, তোতা ওরা দুইজনেই তো জেলে আছে বর্তমানে। বগুড়ার ওই রকম হেডাম নেতা তো কাউকেই দেখতেছি না। তাহলে এখানে জনতা পার্টির সেক্রেটারি সভাপতি পদে কাকে নিয়োগ দিবে? যাক মনে হয় তারই দেখ। ওইটা নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার আছে? কমিটি এমন লোকেরই দিব না। দেখবেন এইখানে এমন একটা
পেঁচগুছ লাগায় রাখবো সেটা কোনোভাবেই ছুটাইতে পারবো না। বগুড়ায় এমন কেউ আছে নাকি যে আমাদের উপর দেওয়া যায় রাজনীতি করে? এখন শামসুর নতুন দলের পদগুলো ঘোষণা করলেই সেইখানেই আমাদের নিজস্ব লোকজন বসিয়ে আমাদেরকেও ভালো একটা অবস্থানে নিয়ে যাবে যে, সেটা তো শামসু সেই দিনই বলল। দেখা যাক এখন কি হয়। বগুড়া জেলার রাজনীতি যে এখন পুরোটাই পাল্টে যাবে এটা ভালো করেই বোঝা যাইতেছে। জনতা পার্টিকে আমরা যেভাবে বগুড়াতে টিকিয়ে রেখেছিলাম না, দেখি এবার অন্য কেউ নেতৃত্বে আইসা আমাদের মতো টিকিয়ে রাখতে পারে কিনা। পুরো কমিটিটাই আমরা একেবারে গুছিয়ে রেখেছিলাম, কোনো রকম কোনো দুর্নীতির ছোঁয়া লাগতে দেই নাই। এবার যেই ক্ষমতায় আসুক না কেন এইখানে দেখবা এই জেলাটাকে কিভাবে একেবারে ধ্বংস করে দেয়। দুর্নীতির একেবারে রাতুর ঘর খুইলা বসবো। বিশেষ করে যদি শফিকরে আবার জেল থেকে বের করে নিয়ে আইসা বগুড়ার দায়িত্ব দেয় তাহলে তো কাম সারবো। শফিক একাই পুরো জনতা পার্টিকে ডুবিয়ে ছাড়বে বগুড়াতে। ওরা যত উল্টা পাল্টা কাজ করে যাইব আমাদের জন্য তো ততই বিষয়টা সুবিধাজনক হইব। ওরা শুধু দুর্নীতি কইরা বগুড়ার নাম কাম ডুবাক না কেন, এইখানে এক চাটিয়া রাজত্ব আমরাই করব। শুধু শামসুর জনদরদি পার্টির কমিটিগুলো আগে ঘোষণা করুক, তারপর পুরা দমে আমরা সকলেই মাঠে নামবো। আর আপনি এক কাজ করেন, দ্রুতই আমাদের প্যানেলের যত নেতা কর্মী আছে তাদের সবাইকে নিয়ে আমার অফিসে মিটিং করার ব্যবস্থা করেন। সকলের সাথে আলোচনা করে দেখি ওরা কে কে আমাদের সঙ্গে জনদল পার্টিতে যোগ দিতে চায়। যে যে চাইবো তাদেরকে নিব আমরা। মাস্টার, তাই তো করতে হইব। এখন আর জনতা পার্টির চিন্তা করে তো লাভ নাই। এখন আমাদেরকে আমাদের মতো কইরাই সব কিছু গোছাই নিতে হইব। সকলের সাথে আলোচনা কইরা দেখি কারা কারা আমাদের সঙ্গে থাকতে চায়। এই সময় এখনই চেনা যাইব যে আসলেই কে আমাদেরকে সম্মান কইরা রাজনীতি করছে আর কে নিজের স্বার্থের জন্য রাজনীতি করছে। এখনই সবারই মুখোশ আমাদের সকলের সামনেই উন্মোচন হইব। তুমি এক কাজ করো না কেন, তার আগে শামসুরে ফোন দিয়া পুরো বিষয়টা জানাও। দেখো শামসু আগে কি বলে। কিরে শামসু, আজকে যে তোদের বৈঠক করার কথা ছিল, বলছিলি নাকি সকলকে নিয়ে? আমি তো ফ্যাক্টরির ঝামেলার কারণে আসতে পারলাম না। নতুন জাপান থেকে বাইরে ঢুকছে তো ওদের সাথে আলোচনা করতে করতেই বিকেল হয়ে গেল, তাই আর মিটিংয়ে উপস্থিত হইতে পারলাম না। তা তোরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করলি? নতুন কোনো সিদ্ধান্ত নিছস? মিটিংয়ে কি সকলেই উপস্থিত ছিল নাকি? গুরু, সকলকে নিয়েই বৈঠক করছে আজকে। আপনারা তো তাড়াহুড়া করার দরকার নাই। মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন নাই, তাতে কোনো সমস্যা হয় নাই। আমি এই দিকটা সামাল দিতেছি। আর কোথাও যদি কোনো ঝামেলা হয় তখন তো আপনার এই বিষয়টা জানাবই গুরু। সবাইকে নিয়ে বৈঠক করলাম যে যত দ্রুত সম্ভব
সারা দেশেই আমাদের কমিটি ছড়িয়ে দিতে হইব। যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা মানুষের কাছেই জনদরদি পার্টির প্রতীক এবং তাদের মন জয় করে নেওয়াটাই এখন আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। তাই দেরি না কইরা যত তাড়াতাড়ি সম্ভব কমিটিগুলো দিয়ে দেওয়া হইব, তারপরেই সাংগঠনিকভাবে কাজ কাম শুরু করে দিব। হয় এখন আর দেরি করে কি করবি? যা করার সেটা তো করে ফেলাইছস। এখন তোদের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে সারা দেশে তোদের কমিটিগুলো বিস্তার করা। যে হিসাবে তোর জনপ্রিয়তা, তাই সেই হিসাবে লোকজন দেখা তারপর কিন্তু এই কমিটি বিতরণ করতে হইব, যাতে করে এমন কোনো লোকের কাঁধে দায়িত্ব না যায় যে যার কারণে দলের বদনাম হয়ে যায়। যাকেই দায়িত্ব দেস না কেন, খুব ভেবে চিনতে লোকজন দেখা তারপর দায়িত্ব দিবি। এমন লোকদেরকে জনদরদি পার্টিতে বসাইবি যাদের ভিতরে কোনো ক্লেম নাই। প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কিন্তু সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। না না গুরু, সেইটা তো কোনোভাবেই হইতে দিব না আমি। এই দুর্নীতিবাজদের জন্যই তো আমি দল থেকে পদত্যাগ কইরা নিজের নতুন দল গঠন করলাম। এত জয় ঝামেলা পার কইরা নতুন দল গঠন করার পর এখানে আবার উল্টা পাল্টা কোনো লোকজন দিয়ে আমি কোনোভাবেই দল পার্টিকে কলঙ্কিত করব না। প্রত্যেকটা জায়গায় আমি নিজে তদারকি করে তারপর এই কমিটিগুলো দিয়ে ফেলবো। এতে কোনো রকম কোনো ঝামেলা রাখতে দেব না আমি। যদি তারপরেও কেউ কোনো ঝামেলা করে আর সেটা যদি আমার কান পর্যন্ত পৌঁছায়, সে যত বড় এটা মালা লোকই থাক না কেন, জনদরদি পার্টিতে তার জায়গা হবে না। আর বগুড়ার কমিটির কি খবর রে? মাস্টার হাবিবরা এখনো কি কমিটিতে টিকা আছে নাকি? বগুড়ার কমিটি তো সবার আগে বিলুপ্ত ঘোষণা করার কথা। জনতা পার্টির যে কূটনীতিবাজ নেতা কর্মী রয়েছে, এত সব সময় মাস্টার আর হাবিবের বিরুদ্ধে প্রেসিডেন্টের কাছে নানান রকম কান পড়া দিতে থাকবে। মনে হয় না যে বগুড়ার কমিটি বেশি দিন স্থায়ী হবে। তাই ওদেরকেও বইলা দে যে ওরা যেন সব সময় প্রস্তুত থাকে, আর ওইখানে আমাদের সর্বোচ্চ লোক যেন সব জায়গায় নিয়োগ দিয়া রাখে, যেহেতু এখনো ওদের কাছেই ক্ষমতা রয়েছে। সেইটা তো আমি ওনাদেরকে সেই দিনই বইলা দিছি যে হাতে সময় বেশি নাই, যে কোনো সময় কমিটি বিলুপ্ত হয়ে যাইতে পারে। তাই ওদেরকেও সেইভাবেই ডিরেকশন দিয়ে দিছি। প্রত্যেকটা উপজেলাতেই এমন লোক সেট করতে বলছি যে যারা আমার জন্য সব সময় প্রস্তুত থাকতে পারে। পরবর্তীতে এদেরকেই জনদরদির কমিটিতে নিয়োগ দেওয়া যাতে যায়, সেই রকম লোক দেখে আমি ওনাদেরকে কমিটিগুলো ঘোষণা করার নির্দেশনা দিয়ে দিয়েছি। দেখি এখন বাকিটা ওনারা কি করে। আর ওই দিক থেকেও তো খবর পাইলাম যে আমার মিটিংয়ে যারা উপস্থিত ছিল তাদেরকে বহিষ্কার করা হবে। ও তাই নাকি? অলরেডি তাহলে এই পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে। সমস্যা কি? যারা যারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিল তা সবাই তো আমাদেরই লোক। ওদেরকে 2 দিন আগে আর পরে জনদরদি পার্টিতে আসতেই হবে। তার আগে যদি ওদেরকে বহিষ্কার করে দেয় তাতে তো কোনো প্রবলেম নাই।
যাদেরকে বহিষ্কার করবে তাদেরকে তাদের নিজ দ্বারাই তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবি, যাতে ওদের মাধ্যমেই আমাদের পার্টি আরও সরানো যায়। সব জায়গায় তো আমাদের লোকজন নাই, এরা আগে থেকেই রাজনীতি করে আসতেছে, ওদের মাঠ অন্যরকম, তাই ওদেরকে দিয়াই ওদের জায়গা নিয়ন্ত্রণ করতে হইব। টিটু ফোন দিছিল, ওই আমারে এই তথ্য দিল। তবে আমি ওইখানে একটা খেলা খেলতে চাইতেছি গুরু। ওদেরকে যেহেতু জনতা পার্টি থেকে বহিষ্কার করবেই, এটা তো আর কোনোভাবে আটকানো যাবে না এবং আটকাবো না। তাই ওদেরকে আমি বইলা দিছি যে তোরা নিজেরাই জনতা পার্টি থেকে বহিষ্কার করার আগেই সংবাদ সম্মেলন করা জনতা পার্টির নামে আরো উল্টাপাল্টা অভিযোগ করা তোরা এখান থেকে নিজেরাই পদত্যাগ করবি। এতে করে ওদের মান সম্মানও বজায় থাকবে এবং জনতা পার্টির ভিতরে যে কোন দল চলতেছে সেটাও জনগণের সামনে স্পষ্ট হয়ে বের হয়ে আসবে। তাই আমি ওদেরকে এই বুদ্ধি দিয়া দিছি। একদম উচিত কাম হয়েছে। এইটা করলেই দেখবি জনতা পার্টি আরো ফাটকা চিঙ্গাত পড়ে যাইব। সাংবাদিকরা যখন ওদেরকে প্রশ্ন করবে, ওরা যদি এইভাবে উত্তর দিয়া দেয় তাহলেই সেটা সবচাইতে বেটার হইব। এতে করে নেতা কর্মীদের মান সম্মানও বজায় থাকবে এবং জনতা পার্টিকে আরো নিচের দিকে নামানো যাইব। শুধু জনতা পার্টি নিয়ে চিন্তা করলে হইব না শামসু, ওইদিকে যে বিরোধী দল নেতা নাগরিক পার্টি রয়েছে ওদেরকেও কিন্তু মাঠ থেকে আউট করতে হবে। এরা হচ্ছে পয়সার এই পিঠ আর ওই পিঠ, দুইজনেরই স্বভাব কিন্তু একই রকম, তাই দুইটারই সরাইতে হইব আমাদের। ওই তরিকুলের তো একেবারে আমি শেষ করবো। আরে ওর কত বড় সাহস যে ও আমার উপর হামলা করছে। ওর জন্যই তো রমজান এতদিন জীবন মরণের সাথে পাঞ্জা লড়লো। ওই কি কারণে এই কাজটা করলো সেইটা শুধু একবার খুঁজা বের করতে দেন, তারপর দেখেন ওর কি অবস্থাটা আমি কইরা সারি। এই শামসু যে কি জিনিস সেইটা ওই এবার হারে হারে টের পাইব গুরু। আমি এতদিন ওর পিছনে কখনোই লাগি নাই বা ওর কোনো ক্ষতিও করি নাই, তারপরেও ওই আমার উপর এত বড় একটা হামলা চালাইলো। এর দাঁত ভাঙ্গা জবাব না দিয়াই আমি কি থামবো বইলা আপনার মনে হয় গুরু? ওর অবস্থা খারাপ আছে। সাবধানে শামসু, আগে এত উত্তেজিত হওয়াটা ঠিক হইব না। আগে আমাদের এই ঘটনার পুরো চক্রটাকে খুঁজে বের করতে হইব, তারপর ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাইবনি। এই ঘটনার পিছনে আরো কে কে জড়িত আছে সেটা সর্বপ্রথম আমাদেরকে আগে খুঁজে বের কইরা এই লোকগুলো চিহ্নিত করতে হইব। তাছাড়া এই অদৃশ্য শত্রুগুলো বারবার কিন্তু তোর উপর আক্রমণ চালাই যাইব। কথাটা মাথায় রেখা তারপর কাজ করিস। আর সেলিমের বিষয়টা কি করবি? এখনো তুই জনতা পার্টিতে রয়েছে, ওরা পদত্যাগ করাইয়া তোর দলের সেক্রেটারি হিসাবে নিয়োগ দেশ না কেন? আগেই না গুরু, সেলিম বাইরে দিয়েই তো আমি প্রশাসন পুরোটাই আমার কবজায় রাখছি। ওরা ওইখানে যতই ক্ষমতায় বসে থাক না কেন, প্রশাসন সম্পূর্ণ ওদের উল্টো দিকে চলতেছে। এই সব কিছু তো শুধুমাত্র সেলিম ভাইয়ের জন্যই সম্ভব হইতেছে এখনই। তাই ওনাকে জনতা পার্টি থেকে সরাইতে চাইতেছি না। পরে সময় সুযোগ বুঝা
ওনারে ওইখান থেকে নিয়ে আইসা পড়লেই হয়ে যাইব। উনি আপাতত জনতা পার্টির হইয়াই কাজ করতে থাক, ওনারে দিয়া অনেক কাজই সম্পূর্ণ করা যাইতেছে। আর উনি বের হয়ে আসলে তো সম্রাটও আইজি চেয়ারে বসতে পারবে না, তাই তো এত জোর দিতেছি না। হয় আপাতত প্রশাসনটা আমাদের হাতে আছে বলেই তো আমাদেরকে কেউ কোনো কিছু করতে পারতেছে না। প্রশাসন যদি হাতে না থাকতো তাহলে এত কিছু করা কোনোভাবেই সম্ভব হতো না। এই প্রশাসন হাতে রাখাই এই কিছু সম্ভব হইল। তাহলে ওডেক শামসু, বাসার দিকে যাওয়া হোক, সময় তো কম হইল না। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। ওয়ালাইকুম সালাম। বুলবুল আইস, বসো বুলবুল। তে ভাই কি হয়েছে হঠাৎ করে যে এত ইমার্জেন্সি ভাবে ফোন কইরা দেখা করতে বললেন, আর আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ভাই? কি হয়েছে ভাই? এনিথিং রং? কোনো জায়গায় কি কোনো রকমের কোনো সমস্যা হইল নাকি আবার নতুন কইরা? আপনাকে তো এরকম চিন্তিত আমি আগে কখনোই দেখি নাই। নিশ্চয়ই ভাই বড় ধরনের কোনো ঝামেলা পাকছে মনে হয়। বলেন তো দেখি আমারে কি হয়েছে ভাই? সমস্যা মানে কি বুলবুল? অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে এই দিক। আমি তো বুলবুল অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। তুমি তো মনে হয় এখনো কোনো কিছুই জানো না। এইদিকে যে বানটিরে কারা যেন মাইরা কর্ণফুলী নদীতে ফালাই দিছিল, আর পুলিশ সেইখান থেকে লাশটা উঠাইয়া ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠাইছে। বানটি তো 2-3 দিন যাবৎ মিসিং ছিল, তাই আমি সন্দেহর বসে হাসপাতালে গিয়েছিলাম ওই অজ্ঞাতনামা লাশটা পরীক্ষা করার জন্য। আর ওইখানে যায় দেখি ওইটা পুরোপুরি বানটিরই লাশ। কে যে কিভাবে বানটিরে হঠাৎ কইরা এইভাবে মাইরা ফালাইলো মাথায় তো কিছুই ঢুকতেছে না। সামনে কি বিপদ আসতে চলতেছে নাকি? বলেন কি ভাই, এত বড় ঘটনা কিভাবে ঘটলো? বান্ডিরে না শামসুর উপর আক্রমণ করার পর গোপন রাস্তায় লুকিয়ে রাখছিলেন, তাহলে সেইখান থেকে ওরে কিভাবে কে খুঁজা বের করলো? এটা তো ভাই অনেক বড় একটা রহস্য দেখতেছি। প্রশাসন এবং শামসু যেইভাবে লাগছে এই হামলার পিছনে, ওরাই কি এই ঘটনা সূত্র ধরা বান্টিরে খুঁজা বের করছিল? যদি কোনোভাবে শামসুর হাতে বান্টি পড়ে থাকে তাহলে তো একেবারে সব কিছু শেষ। আমাদের পরিকল্পনা পুরাটাই তো শামসু তখন যাই না যাইব। আচ্ছা, এইদিকে যে এত কিছু বইটা গেল, আমারে তো কিছু জানাইলেন না। আর বড় বাইরে কি বিষয়টা জানাইছেন নাকি? কখন আর জানাই তোমারে বলো? বান্টি মিনি গোছ হওয়ার পর থেকেই তো আমার মাথা পুরাটাই নষ্ট হয়ে গেছিল। সব কিছু একেবারে রেডি করে রাখছি, ওরে ইন্ডিয়া বর্ডার ক্রস কইরা ভারতে পাঠাই দিমু। আর এর ভিতরেই এর এত বড় একটা ঘটনা ঘটে গেল। বান্টি তো একেবারে আমার ছোট ভাইয়ের মতো ছিল। যখন যা করতে বলতাম সেইটাই বান্টি কইরা ফেলাইতো। বান্টির মৃত্যুটা তো কোনোভাবেই মাইনে নিতে পারতেছি না। আর আমি বিষয়টা বাইরে জানাইছি, শামসুর বিষয়টাও বাইরে বললাম, কিন্তু ভাই তো বলতেছে এই ঘটনা নাকি শামসু ঘটানোর কোনো সম্ভাবনা নাই। কারণ শামসুর হাতে বান্টি পড়লে বান্টিরে রাজ সাক্ষী বানাইয়া আমাদের বিরুদ্ধে লাইগা যাইতো, সেটা না কইরা মাইরা ফালাইছে। ভাই বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়া যাইব না। শামসু হচ্ছে চিকন মাথার লোক। ওই যে কখন
কোন পরিকল্পনা করে সেটা কেউই বুঝতে পারে না। হয়তো বা দেখেন অন্য কোনো কারণে বান্টিরে মাইরা ফালাই দিয়া আমাদের পিছনে ঠিকই শামসু লাইগা থাকবো, সেটা আমাদেরকে কোনোভাবেই বুঝতে দিব না। আসলে আমাদের শামসুর পিছনেই লাগাটা একেবারেই উচিত হয় নাই। জনতা পার্টির রানিং শীর্ষ নেতারা পর্যন্ত শামসুর পিছনে লাইগা শামসুর কিছু করতে পারলো না, পুরোপুরি তারা ধ্বংসের পথে চলে গেল। আর আমরা খালি খালি শামসুর পিছনে লাগতে গেছিলাম। এটা আমাদের একদম উচিত হয় নাই। যাই হোক, এখন কিন্তু আপনাকে খুবই সাবধানে থাকতে হইব। ওর পিছনে কি এমনি এমনি লাগছিলাম নাকি? কাজটা যদি সফলভাবে করতে পারতাম তাহলে কত বড় লাভ হইতো আমাদের জন্য, সেটা একবার চিন্তা করে দেখছ? এখন তো এই ঘটনার সম্পূর্ণ দোষ নাগরিক পার্টির শীর্ষ নেতা তোফায়েলের উপরই যায়া পড়ছে। সেই সময় যদি শামসুরেও শেষ করতে পারতাম তাহলে দেশের জনগণ দেখতা ঠিকই জনতা পার্টির উপর ক্ষিপ্ত হইয়া আন্দোলন করে ওদেরকে গদি থেকে টাইনা নামাইতো। আর ওদেরকে নামাইলে শামসুও থাকতো না, আর আমাদের সরকার গঠন করতে আর কোনো বাধাই থাকতো না। সেই জন্যই তো এত বড় একটা রিস্ক নিয়ে কাজটা করছিলাম। হ ভাই, কাজটা তো আমরা পরিকল্পনা অনুযায়ী করছিলাম। যদি সফল হইতে পারতাম তাহলে আমাদেরই সবচাইতে বড় লাভ হইতো। এখন শুধু দোয়া করেন যে বান্টি যাতে কোনোভাবে শামসুর হাতে না পড়ে থাকে। পরেও দেখেন হয়তোবা অন্য কোনো ঝামেলার জন্য মাইরাউক, কিন্তু শামসুর হাতে যদি একবার বান্টি পড়ে থাকে তাহলে আমাদের সকলেরই একেবারে ধ্বংস যে হইব, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। শামসুর দলের জনপ্রিয়তা দেখছেন মাথায় নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের। চলেন ভাই, আগে বড় ভাইয়ের সাথে দেখা কইরা দেখি ভাই আমাদেরকে এ ব্যাপারে কি পরামর্শ দেয়। হ, ভাইয়ের সাথে দেখা করতে যাই মোবাইলেই তো তোমারে ডাইকা নিয়ে আসলাম। ভাই বলছে আমারে ইমার্জেন্সি ওনার চেম্বারে যায়া ওনার সাথে দেখা করার জন্য। চলো ভাইয়ের সাথে দেখা কইরা ভাইয়ের থেকে আগে পরামর্শ নিয়ে আসি। দেখি এই ব্যাপারে ভাই আমাদেরকে কি বুদ্ধি দেয়। কোনো না কোনো একটা উপায় তো আমাদের খুঁজে বের করতে হইব। এভাবে তো আর শামসুর কাছে কোনোভাবেই ধরা দেওয়া যাইব না। চলো বের হওয়া যাক এখন। হে হাসান সাহেব, ওই দেখেন তো তরিকুলের বাড়ি থেকে কেবলই ওইটা তরিকুল আর নাগরিক পার্টির সাধারণ সম্পাদক বুলবুল, ওরা দুইজন একসাথে গাড়ি নিয়ে বের হয়ে গেল না? ভালো কইরা লক্ষ্য করে দেখেন তো ওই দুইটা তরিকুল আর বুলবুল লাকি। ওরা থাকলে ইমার্জেন্সি ওদের পিছনে আমাদের যাইতে হইব, দেখতে হইব যে ওরা কোথায় যায়। ভালো কইরা দেখেন তো দেখি। হ্যাঁ স্যার, তাই তো দেখা যাইতেছে। তরিকুল আর নাগরিক পার্টির সেক্রেটারি বুলবুল, ওরা দুইজনই তো একসাথেই বের হয়ে গেল। দূর মিয়া, আর এক মুহূর্ত এই জায়গায় দেরি করা যাইব না। ইমার্জেন্সি গাড়ি দুইটা গাড়ি স্টার্ট দেন। ওদেরকে আমাদের 24 ঘন্টায় নজরে রাখতে বলছে না? ইমার্জেন্সি এখন আমাদের ওদের পিছু নিতে হইব, দেখতে হইব যে ওরা এই সময় কার সাথে কোথায় দেখা করা যাইতেছে। তাড়াতাড়ি আপনি গাড়িটা আগে স্টার্ট করেন দেখি। আচ্ছা ঠিক আছে, চলেন তাইলে স্যার, তাড়াতাড়ি পিছু নেওয়া যাক।